প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর। অনুসন্ধান, সংরক্ষিত নারী আসন, সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো। ৮ উপদেষ্টার সমালোচনায় সাবেক সচিব। কালের কণ্ঠের শিরোনাম, সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে, কোপানোর ভিডিও করায় কাল হলো তুহিনের। দৈনিক সমকাল, আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন। অন্তর্বর্তী সরকারের 1 বছর, নৈতিক চাপ, আইনি সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন সম্ভব। আলী রিয়াজের সাক্ষাৎকার। দৈনিক যুগান্তর, সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। বাংলাদেশ প্রতিদিন, ক্রাইম জোন গাজীপুর, জোটে মনোযোগী বিএনপি। মানব জমিনের শিরোনাম, আতঙ্ক, 24 ঘন্টার 4 জেলায় 5 হত্যাকাণ্ড, 6 মাসে সারা দেশে 1941 খুন। খবরের কাগজ, ক্যামেরায় মোড়ানো হচ্ছে মহাসড়ক, সমমনাদের তারেক রহমান, আন্দোলনে অবদান অনুযায়ী মূল্যায়নের প্রতিশ্রুতি। আমার দেশ, আকাশ সংস্কৃতি এখনও ভারতের দখলে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক তারেকের। ভারতীয়দের বাংলাদেশে কারখানা স্থানান্তরের পরামর্শ মার্কিনীদের। দৈনিক দিনকাল, বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, দুশ্চিন্তার নাম চাঁদাবাজি, আমার ছেলেকে এনে দাও, আমি সইতে পারছি না, সাংবাদিক তুহিনের বাবা মায়ের আহাজারি। দৈনিক করতোয়া, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব, তারেক রহমান বলেছেন, ক্রাইম জোন গাজীপুর। ইনকিলাব, গণমাধ্যমে পরিবর্তন কবে, জুলাই ঘোষণাপত্রের সুগভীর অন্তর্নিহিত তাৎপর্য। রূপালী বাংলাদেশ, চাঁদার বিষে নীল গাজীপুরের অলিগলি, ভিডিও করায় কাল হলো মামলার পর আটক 5, কী অপরাধ করেছিল আমার ছেলে। শেষের শিরোনামটাই যদি উল্লেখ করি, যে গাজীপুর নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, বিশেষ করে আপনাদের পত্রিকাতেও, কালের কণ্ঠতেও রিপোর্ট হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে এবং একই সাথে সমকালে আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন। এবং যেটা শুনলাম যে আজকে সকালবেলাও গাজীপুরে একজনের এরকম খুনের ঘটনা ঘটেছে। তাহলে এই যে কালের কণ্ঠের শিরোনামই যদি বলি, যে 1 বছরে হামলায় 274 জন আহত, 4 জনকে হত্যা, 7 মাসে আহত 126, এবং সংবাদ প্রকাশ করায় হুমকি ও লাঞ্ছনার শিকার হয়েছেন বহু সাংবাদিক। এবং একজন সংবাদকর্মী বিশেষজ্ঞ রোবায়েত ফেরদৌস লিখেছেন যে সাংবাদিকতা দিন দিন ঝুঁকির মুখে পড়ছে, তাই কি? খুব, এটা মনে হয় আরও খারাপের দিকে যাবে যত নির্বাচন এগিয়ে আসবে। হানাহানি, অন্তর্দ্বন্দ্ব, কলহ, রক্তপাত, সেটা তো এই বাংলাদেশ তো আমরা আসলে চাই নাই। সবাই একটা শান্তিপূর্ণ, একটা স্থিতিশীল, একটা বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্যই কিন্তু আন্দোলনটা হয়েছে, অভ্যুত্থানটা হয়েছে। কিন্তু আমরা তার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, আমরা সেই কমিটমেন্ট থেকে সরে যাচ্ছি। আসলে সরকারও এখানে কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির 1 বছরে কিন্তু যতটা কঠোর হওয়া দরকার ছিল সেটা আমরা দেখছি না। পুলিশ কিন্তু এখনও সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি, পুলিশ কিন্তু দুর্বল আছে এখনও। সরকারের মনে হয় দৃঢ় প্রত্যয়েরও অভাব আছে বলে মনে হয়, এবং রাজনৈতিক দলগুলির কিন্তু এই ক্ষেত্রে সহায়তা করা দরকার। মূল দায়িত্বটা সরকারের, কিন্তু রাজনৈতিক দলগুলিরও কিন্তু এই প্রতিরোধে এগিয়ে আসা উচিত। আমি মনে করি সব জায়গায় তাদের নিজস্ব একটা কমিটি থাকা উচিত, যে এটাকে কিভাবে মোকাবেলা করবে এইসব ক্রমবর্ধমান সমস্যা। এক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য একটা হ্যাঁ দরকার, এবং সবচেয়ে বড় জিনিস হলো প্রত্যেকটা ব্যক্তি মানুষকে বদলাতে হবে। এখন ঘরে ঘরে আপনি পুলিশ দিতে পারবেন না, পিটাতে পারবেন না। এখন আপনি যদি ভিতর থেকে না বদলাতে পারেন তাহলে কিন্তু এইসব হানাহানি, অসহিষ্ণুতা, রক্তপাত এগুলি বাড়তেই থাকবে। কিন্তু আসলে সবার আগে ভালো মানুষ হতে হবে, আমাদের প্রত্যেককে মানবিক মানুষ হতে হবে। আমরা সেটা হতে পারছি না। একটা অস্থিরতা, একটা রাতারাতি সম্পদ কুক্ষিগত করার একটা মানসিকতা, সেটার জন্য বলপ্রয়োগ, শক্তি প্রয়োগ এবং
সেখানে অমানবিক আচরণ করা, এগুলি তো একটা ভয়ঙ্কর ব্যাধির মতো আসলে ছড়িয়ে পড়ছে। কিন্তু আপনি ভয়ঙ্কর ব্যাধির কথা যেটা বললেন, আপনি সরকারের উদ্যোগের কথা বললেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিক হওয়া দরকার সবকিছু, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যেটা করছেন যে কাউকে কাউকে বহিষ্কার করছেন, এবং বহিষ্কার করার পরে তারা বলবার চেষ্টা করছেন যে আমরা বহিষ্কার করার পরে তো আমরা দেখতে চাই যে সে তো সন্ত্রাসী, সরকার সেক্ষেত্রে দায়িত্ব পালন করবে এবং তাদের গ্রেপ্তার করবে বা তাদের গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নেবে। সেই ক্ষেত্রেও ব্যর্থ লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে কি হবে? আমি তো বলেছি যে মূল দায়িত্বটা সরকারের, আসলে সেটা আমরা দেখছি না। এবং আসলে পাড়ায় পাড়ায় তো একটা প্রতিরোধ কমিটি দরকার আসলে মনে হয় এটা মোকাবেলা করার জন্য। সামনে আমরা দেখছি ভয়ে কাউকে আমরা এগোতে দেখছি না, যে খুনাখুনি হয়ে যাচ্ছে, সামনে চোখের সামনে একজনকে মেরে ফেলছে, আমরা আতঙ্কে নিজের নিরাপত্তার কথাটাও আমরা চিন্তা করি, ফলে এই প্রতিরোধটা হচ্ছে না। সবাই যদি সম্মিলিত, সন্ত্রাসীদের সংখ্যা তো খুব বেশি না, তাই না? এবং এটা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করা যায়, তাকে ধরা যায়, আবার হয় কি ধরলে আবার মবক্রেসিতে আবার তারা নিজেরা মেরে ফেলে, সেটাও ঠিক না। আইনের হাতে সুপর্দ করতে, এটাও তো একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, বেআইনি হয়, সেটাও আমরা করতে পারছি না। সব জায়গায় একটা অস্থিরতা, মানুষের মধ্যে একটা মানে অনিশ্চয়তা একটা আছে, সেই সমস্যাটা দূর করতে হবে। এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যাও বটে। মানে আপনি মনস্তাত্ত্বিক সমস্যার কথা বললেন, যেমন ধরেন সমকালের রিপোর্টটাই যদি আর একবার পড়ি, চৌরাস্তা, চান্দনা, বাসন, টঙ্গী সহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা। পুলিশের দাবি বেশিরভাগ হত্যাই হচ্ছে জমি ও পারিবারিক সমস্যাকে ঘিরে। যদি একজন সাংবাদিক এই তথ্য জানেন, তাহলে পুলিশ কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও তো এই তথ্যটা জানেন। তাহলে কেউ কি আমরা দায় এড়ানোর চেষ্টা করছি, দেখি না কি হয়? অবশ্যই করছি, কারণ আমাদের এত জনবহুল দেশ, একজন আরেকজনকে কিন্তু মোটামুটি আমরা চিনি। এমন কোনো দুর্গম এলাকা নাই যে সন্ত্রাসীরা অচেনা বাইরে থেকে আসছে, কিন্তু এরকম না। তো সেখানে আমি বলছি সদিচ্ছার অভাবটা আছে আসলে, মানে কমিটমেন্টটা নাই, সেই কারণে কিন্তু এত জিনিস ঘটছে। আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আগে কিছু ঘটে যাওয়ার থেকে আগে যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাটা নিতে পারি, তাহলে এগুলি কমানো যায়, সর্বাংশে করা যাবে। এটা বিশ্বাস করাটা কিংবা চিন্তা করাটা ভুল, 100% করা যাবে না। যতটা পারা যায় কমিয়ে আনা দরকার, এবং সহিষ্ণুতাটা দরকার। একজন আরেকজনের প্রতি যেন শ্রদ্ধাশীল আমরা থাকি, একটু যেন ধৈর্য ধরি, এবং লোভ লালসা থেকে যেন নিজেদেরকে মুক্ত করতে পারি। চাঁদাবাজি তো আগের রেট বেড়ে গেছে, আগের চেয়ে অনেক। তো মানুষ তো স্বস্তি পাচ্ছে, চাঁদাবাজি বেড়ে গেছে, চাঁদাবাজি রেটও বেড়ে গেছে। এবং আপনি দেখবেন যে দ্রব্যমূল্য নিয়ে একটা মানুষ স্বস্তিতে ছিল, ইদানিং কিন্তু আবার বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে এবং আরও বাড়বে। এবং এইটার মধ্যে কিন্তু আছে, এই সময়টাতে একটা ক্রাইসিস হয়, এই বর্ষাকাল যখন ফুরিয়ে আসে, কিন্তু তার মধ্যেও সিন্ডিকেট আছে, সেগুলি আবার অ্যাক্টিভ হয়ে উঠছে। আপনি জানেন যে পাশের দেশ ভারতেও কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের পার্টি খুলেছে, এবং তারা অস্থিতিশীলতার চেষ্টা করছে, এবং সেখানে একটা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র অনেক হয়েছে এই সরকারকে উৎখাত করার জন্য, 250 মতো ষড়যন্ত্র হয়েছে বলা হয় আর কি, 250 মতো। সেগুলি সবই মানে কি বলবো, নির্মূল করা গেছে বলা যায় না, রয়ে গেছে বিভিন্ন জায়গায়। এবং আপনি একটা জিনিস দেখবেন যে মধ্যরাতের একটা সংস্কৃতি গড়ে উঠেছে। সব দাবি দাও, যমুনা ঘেরাও করো, সচিবালয় ঘেরাও করো, অটো পাস দিয়ে দাও, একটা মানে সব ক্ষেত্রে একটা নৈরাজ্য। আবার মধ্যরাতে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, যেমন পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, দিচ্ছেন, কিন্তু সেগুলি তো নথি স্বীকার করেও তো অন্যায়টা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এবং একটা দৃষ্টান্ত হয়ে গেলে অন্যরাও সেটাতে উৎসাহিত হচ্ছে। তো এগুলি কঠোরভাবে দমন না করতে হবে। কিন্তু সরকারকে আমি বলবো যে এনবিআরে যেই বিদ্রোহটা হয়েছিল এবং অন্যায়, সেটা কিন্তু শক্ত হাতে দমন করেছে। তো এই যদি ওইখানে পারে, তো অন্য জায়গায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে পারবে না কেন? আমরা সেখানে চাই যে একটা দৃঢ়তা দেখতে চাই। যত নির্বাচন আসবে আরও হানাহানি বাড়বে। না, এই যে আপনি হানাহানির কথা বললেন, বিশিষ্ট রাজনীতিবিদ মেজর হাফিজ বলেছেন নির্বাচনের আগে গন্ডগোল হবে। না, হবে, আগে কিন্তু অতটা হতো না, এবার হবে বেশি করে, কারণ সবাই একটা ধরে নিচ্ছে গন্ডগোল। হ্যাঁ, ধরে তাহলে যে বাস্তবতা আলামত সেগুলি দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলছেন যে স্মরণকালের আমরা একটা ভালো নির্বাচন উপহার দেব। না, সেটা তো তাদের সদিচ্ছা আছে, কিন্তু সবাই মিলে এটা করতে হবে। এটা কিন্তু সরকারের 25 জন উপদেষ্টা কি এটা পারবে? শুধু পুলিশ কি পারবে? সেনাবাহিনী কি পারবে? এটার দায়িত্বটা প্রত্যেকটা নাগরিকের। আমরা যদি একটা ভালো বাংলাদেশ চাই, আমাদের কিন্তু ছাড় দিতে হবে। ব্যক্তিগতভাবে আপনাকে ছাড় দিতে হবে, আমাকে ছাড় দিতে হবে, সহিষ্ণু হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, লোভ লালসাটা কমিয়ে আনতে হবে। আমি বলি না যে পুরাটাই সম্ভব, ফেরেশতা হওয়া সম্ভব না, কিন্তু যতটা সম্ভব লোভ লালসাটা একটু যদি কমিয়ে আনতে পারি। এই যে আপনি দেখেন যে নানান ঘটনা ঘটছে, বলছে যে
লোভ সামলাতে পারছি না যারা ধরা পড়ছে চাঁদাবাজির জন্য, তাই না? তো এরকম ঘটনা ঘটবে, আলামতগুলি সেরকম দেখা যাচ্ছে। তা আমরা যেন সতর্ক থাকি আগের থেকে, তাহলে কিন্তু অনেকখানি এড়ানো সম্ভব হবে। এখন তো প্রশ্ন উঠছে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। জুলাই সনদ কি নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচন হবে? ঠিক সেই রকমের একটা তর্ক এখন শুরু হয়েছে। যেমন সমকাল শিরোনাম করেছে ডক্টর আলী রিয়াজের ভাষ্য দিয়ে, নৈতিক চাপ, আইনি সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন সম্ভব। আবার প্রথম আলো যে শিরোনামটি করেছে, বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর। সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের আইনি ও সংবিধান বৈধতা দিতে পারে পরবর্তী সংসদ। জামায়াত ও এনসিপি জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবি করছে। তাহলে যে আমরা নির্বাচনের একটা ঘোষণা পেলাম, তো সব মিলিয়ে এখন কি এই তর্ক বিতর্কের জায়গায় কি একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে? কিছুটা দেখা দিতে পারে। ডিম আগে না মুরগি আগে, এটা তো স্বতঃসিদ্ধ যে একটা পরবর্তী যে সংসদ তারা এটাকে এই বৈধতা দেবে, সাংবিধানিক বৈধ সরকার রেটিফাই করবে। আর আগের থেকেই যদি আমরা এরকম নানান শর্ত জুড়ে দিই তাহলে কিন্তু একটা ঐক্যের জায়গাটা নষ্ট হয়। জি, সেই ক্ষেত্রেও পরস্পরকে ছাড় দিতে হবে। বিএনপি অনেক ছাড় দিয়েছেও, এর মধ্যে নোট অফ ডিসেন্টও দিয়েছে। আপনি সব এটা আশা করাটাও ভুল যে আপনি আমি সব বিষয়ে 100% একমত, এটা সম্ভব না। এটা সম্ভব হাতের 5টা আঙ্গুল সমান হয় না। আপনি একটা ফ্যামিলিতে দেখেন এক একজনের এক এক মত, বাবা ছেলের মত কিন্তু একরকম, কিন্তু ওই ব্যাপারটা একটা সহনীয় একটা পর্যায়ে লাগবে, একটা ওয়ার্কিং রিলেশন লাগবে, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা জায়গাটা থাকতে হবে। না হলে কিন্তু এটা খারাপ হবে, প্রত্যেকের জন্যই খারাপ হবে, ভালো হবে না কারণ। কিন্তু আমরা বোধহয় আলোচনার জায়গায় বসার সময় মনে করছি তাল গাছটা আমার, এইটা মনে করছি। এবং আমরা কিন্তু নানান ধরনের বিতর্ক তুলছি। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি তুলছি, আমরা পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না। আবার কোনো উপদেষ্টা বলছেন যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে কিভাবে, নির্বাচন করবে কিভাবে। এগুলি নানান ধরনের খেলাধুলা আছে, কিন্তু নানান প্রশ্ন আছে, বিতর্ক আছে, এগুলির মধ্যে দিয়ে আমাদের এগুতে হবে। তো আশা করা যাবে না যে 100% আমরা সবাই একমত হব, এটা ধরে নিতে হবে। এবং নানান মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটা সহনশীল মাত্রায় থাকতে হবে, সেটা যেন সহিংসতায় এবং অশ্লীলতায়, কদর্য কাদাত ছড়াছড়িতে যেন পর্যবসিত না হয়, অন্ধকারের দিকে হ্যাঁ সেটাই না যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ দলগুলোর সাথে আলোচনা শুরু করে দিয়েছেন। ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি, যুগান্তরের শিরোনাম। মিত্র 25 দলের সঙ্গে বৈঠকে তারেক রহমান এবং জোটের প্রতি মনোযোগ বিএনপির জোটগতভাবে, সেটা ভালো। কারণ আমরা ধরেই নিতে পারি যে নির্বাচন হলে বিএনপি যেহেতু একমাত্র এখন বৃহত্তম দল দেশে, তারা নির্বাচিত সরকার তাদেরই হবে, তারাই সরকার গঠন করবে। কিন্তু তারা যদি বেশি অ্যাকোমোডেটিভ হয় সেটা তাদের জন্য আখেরে লাভ হবে। একটা শক্তিশালী বিরোধী দল যদি থাকে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু এই নিরঙ্কুশ ক্ষমতার যেই একটা ক্ষতিকর দিক থাকে, দৌরাত্ম্য থাকে, দাপট থাকে, এবং পদে পদে ভুল করার একটা সম্ভাবনা থাকে, কিংবা তারা যদি ওভার কনফিডেন্ট হয়ে যায়, সেটা যেন না হয়। সেই কারণে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। এবং যত সম্ভব বেশিরভাগ দলকে যদি অ্যাকোমোডেট করা যায় নির্বাচনের মধ্যে, একটা সমঝোতার মাধ্যমে করা যায়, বিএনপি সেই পথেই হাঁটছে। তো আমরা আশা করব যে সেখানে সবাই মিলে একটা সুন্দর নির্বাচন আমাদের জাতিকে উপহার দিবে এবং একটা স্থিতিশীলতার দিকে দেশটা এগিয়ে যাবে। কিন্তু আপনি কি মনে করেন যে তথ্য কি বলে বিএনপি বড় রাজনৈতিক দল এবং তার সম্ভাবনার কথা আপনি বললেন, কিন্তু মাঠ পর্যায়ে থেকে শুরু করে সব জায়গায় চাঁদাবাজি, নিয়ন্ত্রণহীন অবস্থা, সব কিছু মিলিয়ে অভিযোগ তো উঠছে বিএনপির দিকে। সেটা উঠবেই, বড় দল সেখানে তো বড় গাছের বড়, হ্যাঁ সেটা তো থাকবেই। এবং আপনি দেখেন যে একটা সিটে কিন্তু অনেক প্রার্থী, তাই না? তো সেখানেও হানাহানি হবে, কোলাহল হবে, সেখানেও কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটবে, সহিংস ঘটনা ঘটার আশঙ্কা আছে। তো সেগুলি যতটা সম্ভব এড়ানো দরকার। এবং সরকারেরও এখানে ভূমিকাটা আছে। বিএনপি তো বহিষ্কারই করতে পারে, বিএনপি তো আর দেশ চালাচ্ছে না। অ্যাকশন অন্য কীভাবে, ফৌজদারি অপরাধের বিচার তো আর বিএনপি করতে পারে না, সেটা সরকারকে করতে হবে, পুলিশকে করতে হবে, বিচার বিভাগকে করতে হবে, প্রশাসনকে করতে হবে। সেখানে আমরা দুর্বলতা দেখছি, আমরা দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি। সেটা এই যে দৃঢ়তার অভাব আপনি বললেন একটু আগেও, যেটা বললেন যে সরকারের দায়িত্ব, বিভিন্ন রাজনৈতিক দলেরও দায়িত্ব,
গাজীপুর সহ সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র, বিশেষ করে আইন না মানার যে প্রবণতা, সেই প্রবণতার জায়গায় রাজনৈতিক দলগুলোরও তো উদ্যোগ একটা জরুরি দরকার, নিজেদের কর্মীদেরকে ঠিক রাখা এবং একই সাথে সরকারেরও জায়গা ঠিক রাখা। কিন্তু গাজীপুরের, বিশেষ করে আমরা একসময় মোহাম্মদপুর, ঢাকার এই মোহাম্মদপুর নিয়ে ক্রাইম জোন মোহাম্মদপুর, মানে হয় যে ঢাকার বাইরে কন্ট্রোল করা যায় এবং কন্ট্রোল করা যায়। উদাহরণস্বরূপ বলি, একজন সাংবাদিকের একটা মোবাইল হারিয়ে গেল এবং সেটার একটা ডিজি করা হলো, উনি আবার লাইভে আসলেন, তারপরে মোবাইলটা পাওয়া গেল। মানে ইচ্ছে করলে অনেক কিছু পারা যায়, তাহলে সেই ইচ্ছেটা হচ্ছে না। সেই ইচ্ছেটা হচ্ছে না। এখানে কিন্তু ওই যে আগের সরকারের যেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য 3 স্তরে ডিএনএ টেস্ট করে যে এরকম বাহিনী তৈরি করে গেছে, এখন আপনি যদি ঠকবাসতে গা উজাড় হয়ে যায়, পুরো পুলিশ বাহিনী তো বাতিল করলে দেশটা চলবে কি করে? তো এগুলি হচ্ছে, কিন্তু গতিটা সেরকম প্রত্যাশিত নয়, গতিটা খুবই মন্থর। আপনি দেখেন যে অনেক পুলিশের দ্বারা দায়ী এবং ফ্যাসিস্টের সত্যিকারের দোষ ছিল, তারা অনেকে পলাতক আছে, কাজে অনুপস্থিত আছে, সেগুলির অ্যাকশনগুলি কিন্তু পুরোপুরি এখনও নেওয়া হয় নাই। এটা আরও প্রথম দিকেই করে ফেলাটা দরকার ছিল। সেখানে আমি বলবো যে সরকারের দুর্বলতাটা আছে, সেখানে তারা দৃঢ়তার পরিচয় দিতে পারেননি, এটা বারবার আমি বলছি। এই কারণে তো সদিচ্ছার অভাবটাও আছে, দৃঢ়তা। এখন তো নির্বাচনের যেহেতু রোডম্যাপ মোটামুটি একটা ঘোষিত হয়ে গেছে, সরকারের এখন আর হারানোর তো কিছু নাই, পাওয়ারও কিছু নাই। তারা যদি সম্মানের সঙ্গে বিদায়টা নিতে পারে, এই জন্য দৃঢ়তার পরিচয়টা তারা দিতে পারে, দিয়েছেও, এনবিআরের ক্ষেত্রে দিয়েছে। তো এখানে পারবে না কেন? যদি চায় নিশ্চয়ই পারে। তো এগুলিতে রাজনৈতিক দলগুলিও কি কেউ বাধা দেবে? আমার তো মনে হয় না। কেউ তো অন্যায়কে সাপোর্ট করবে না, সন্ত্রাসীকে নিজের দলের বলে কোনো গর্ব করবে না, সেটাকে বের করে দেবে। সন্ত্রাসী যেই দলের হোক, সে সন্ত্রাসী আসলে, এটার কোনো। এবং তারা চায় সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে এবং সেটার প্রশ্রয়ে এবং মানে আশ্রয়ে তারা নিজেদের অপকর্মকে বৈধতা দিতে চায় এবং সেটা চালিয়ে যেতে চায়। তো সেটাকে রুখে দাঁড়াতে হবে এবং প্রত্যেক মানুষকে এটার প্রতিরোধ করতে হবে, এবং সামাজিকভাবে প্রতিরোধ করা গেলে কিন্তু অনেকখানি নির্মূল করা সম্ভব। কিন্তু সরকারের এটা মূল দায়িত্বটা, আবার আমি বলছি যে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানোটা সরকারের মূল দায়িত্ব। কলকাতায় পার্টি অফিস খুলে পড়েছে আওয়ামী লীগ, বিবিসির প্রতিবেদন। আপনার কি মনে হয়? একটা নিষিদ্ধ দলের পার্টি অফিস তো এখানে সেইভাবে খুলতে পারে না। এটা হয়তো জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ভারতের যে অনুমোদন আছে এটার মধ্যে, তাদের নিশ্চয়ই তাদের মদদে হচ্ছে, তাদের নলেজের মধ্যে থেকে। এটা খুবই দুঃখজনক এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তো এটা আরও টানাপোড়েনটাকে আরও দীর্ঘতর করবে এবং প্রলম্বিত করবে। সেটা দুই দেশের জন্যই ক্ষতিকর হবে, মঙ্গলজনক হবে না। আপনি দেখেন যে এর মধ্যে জিও পলিটিক্যাল অনেক কিছু ঘটছে। আপনি ট্রাম্পের ঘটনা জানেন, ভারতের সঙ্গে যেরকম একটা টানাপোড়েন চলছে, কঠিন টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এবং সেখানে কিন্তু আপনি একটু আগে শিরোনাম পড়লেন যে আমেরিকা বলেছে যে বাংলাদেশে এসে বিনিয়োগ করার জন্য, কারণ বাংলাদেশে শুল্ক কম। তারপরে এটা ভিয়েতনামের ভারত একটা কঠিন পরীক্ষায় পড়েছে, এবং ভারত কালকে দেখা যাচ্ছে যে একটা $3.5 বিলিয়ন একটা অস্ত্র এবং যুদ্ধ মানে বিমান ক্রয়ের যে আমেরিকার সঙ্গে, সেটা স্থগিত করেছে। তো এরকম পাল্টাপাল্টি চলছে। আবার চীন ওইদিকে আবার আমেরিকাকে বলেছে মাস্তান। তো এরকম নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বিশ্ব পলিটিক্সের মধ্যে। বাংলাদেশ পড়েছে মাঝখানে, আমরা বিপদের মধ্যে পড়েছি। হ্যাঁ, বিপদের মধ্যে পড়েছি। আমরা ছোট দেশ, আমাদের রপ্তানি একটা বড় একটা খাত, এবং আমাদের মানে জনশক্তি দুইটাই তো বড় খাত আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের। সেগুলি যদি আমরা একটু শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে একটা আশার কথা আসে। একেবারে শেষের দিকে আমরা মেয়েদের কথা একটু বলি। মানে জয়ের ধারা এত বেশি এখন, তাদের আলোচনা একসঙ্গে অনেক ধাপ, তারা অনেক ধাপ। এবং তিমুরকে তারা 8 গোলে হারিয়ে দিয়েছে, অভিনন্দন জানাই। এবং তারা কিন্তু আপনি দেখেন, ছেলেরা যত সুবিধা পায় মেয়েরা অতটা পায় না। এটি কিন্তু খুব জরুরি। হ্যাঁ, এটা কিন্তু তাদের মিনিমাম সুযোগটা তো নিশ্চিত করতে হবে। এটা তারা বৈষম্যের শিকার হচ্ছে, আমরা এটা চাই না। তবে আবার অতিরিক্ত দিলে আবার উল্টাপাল্টা হয়ে যায় ছেলেদের। কিন্তু আমরা দেখেছি যেটা প্রাপ্য সেটুকু দিতে, মিনিমামটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। তারা আমাদের জাতীয় গর্ব এবং আমাদের পতাকাকে সারা বিশ্বে সম্মানের সঙ্গে তুলে ধরছে, তাদের অভিনন্দন। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা মেয়েদের ফুটবলের কথা বললাম। আমাদের মেয়েরা অনেক সাফল্য দেখাচ্ছে, এবং সাফল্যের পর সাফল্য। আমাদের প্রিয় অতিথি যেটা বললেন, তাদের প্রণোদনা, তাদের উপরে যেন বৈষম্য না থাকে, কিন্তু এমনভাবে আমরা যেন তাদের গড়ে তুলি সত্য, ন্যায় এবং মেধার পথে যেন তারা এগিয়ে যাওয়ার সাহস পায়। এটাই হোক আজকের দিনের কাম্য। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।